অদৃশ্য শক্তির এক নতুন খেলা। জামায়াতের উত্থানে টালমাটাল বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনৈতিক ময়দান এখন এক অভূতপূর্ব সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যে খেলা চলছে তার গভীরতা ও বহুমুখী মাত্রা সাধারণ মানুষের বর্ণনারও অতীত। প্রতিটি পদক্ষেপ যেন এক সুনিপুণ, প্রতিটি ঘটনা এক বৃহত্তর পরিকল্পনার অংশ। পর্দার আড়ালে এমন এক জটিল সমীকরণ কাজ করছে যা দেশের ভেতরের ও বাইরের শক্তিগুলোকে নতুন করে পুনর্বিন্যস্ত করছে। দৃশ্যমান রাজনৈতিক তৎপরতার আড়ালে যে অদৃশ্য শক্তি কাজ করে চলছে তা এখন ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। এই মুহূর্তে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী অত্যন্ত সুসংগঠিতভাবে এবং আটঘাট বেঁধেই এবার মাঠে নেমেছে। তাদের প্রস্তুতি এবং কৌশল এতটাই নিখুঁত যে তা দেশের বিদ্যমান রাজনৈতিক হিসাব নিকাশকে নতুন করে সাজাতে শুরু করেছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর অবস্থান এক বিতর্কিত এবং প্রায়শই প্রান্তিক শক্তি হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক ঘটনাবলী সেই চিত্রকে সম্পূর্ণ উল্টে দিতে শুরু করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্ন ছিল তা এখন বিস্ময়করভাবে পাল্টে গেছে। আন্তর্জাতিক সংযোগগুলো যেন এক পুরোপুরি জামায়াতের দিকেই ঝুঁকে পড়েছে, যা অতীতে ছিল অভাবনীয়। কয়েকদিন আগেও আমরা দেখেছি বিভিন্ন দেশের কূটনৈতিকদের আনাগোনা, ব্যস্ততা। সে সময় হয়তো অনেকেই এর গুরুত্ব বুঝতে পারেননি কিংবা ভেবেছিলেন এটি সাধারণ কূটনৈতিক তৎপরতা। কিন্তু এখন পরিষ্কার হয়ে যাচ্ছে সেগুলো ছিল কেবল একটি বড় নাটকের ট্রেলার। আসল খেলা শুরু হয়েছে এরপরই। সেই ট্রেলারের পর এবার যে ঘটনাটি ঘটেছে তা রীতিমতো ভূ রাজনৈতিক ভূমিকম্পের মতো। IMF যার ঋণের টাকায় বাংলাদেশের বেশিরভাগ উন্নয়ন প্রকল্প ত্বরান্বিত হয় তা দেশের অর্থনৈতিক কাঠামোতে এক স্তম্ভের মতো কাজ করে। এই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত এবং সমর্থন বাংলাদেশের অর্থনীতিতে এতটাই গুরুত্বপূর্ণ যে এর দিক পরিবর্তন মানেই ক্ষমতার ভারসাম্য এক নতুন দিকে মোড় নেওয়া। দেশের অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রায় সবকিছুতেই IMF-এর অর্থায়নের ভূমিকা অপরিসীম। তাই এটি একটি প্রতিষ্ঠিত সত্য, IMF যার দিকে ক্ষমতাও তার দিকে। সাম্প্রতিক অতীতে IMF-এর অবস্থানকে শেখ হাসিনার সরকারের পক্ষে দেখা গেলেও এখন সে চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। এই অপ্রত্যাশিত পরিবর্তন এতটাই দ্রুত যে অনেকেই তা বিশ্বাস করতে পারছেন না। বিশ্লেষকদের মতে IMF-এর বর্তমান মনোভাব শেখ হাসিনার সরকারের প্রতি তেমন অনুকূল না, যা এক নতুন রাজনৈতিক বাতাস বয়ে আনে। আর এই অনুকূল মনোভাবের অনুপস্থিতি থেকেই রাজনৈতিক মহলে এই গুঞ্জন তীব্র হয়েছে। শেখ হাসিনা আর নেই হয়ে গেছেন, শেখ হাসিনার পতন ঘটেছে, এমনকি শেখ হাসিনা দিল্লিতে চলে গেছেন। এমন সব চরম ও অবিশ্বাস্য দাবিগুলো এখন মানুষের মুখে মুখে ফিরছে, যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এই গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। শুধু তাই না, এই পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব IMF-এর কাছে রীতিমতো ফেল করেছেন বলে অভিযোগ উঠেছে। এই পটভূমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী গত 12 নভেম্বর বুধবার বেলা 12টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গে IMF-এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠিত হয়। এই ঘটনাটি এতটাই তাৎপর্যপূর্ণ যে এর গভীরতা অনুধাবন করতে হলে এর প্রচ্ছন্ন অর্থটি বুঝতে হবে। এই ঐতিহাসিক বৈঠকে IMF-এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ পাপা জর্জিও। তার সঙ্গে ছিলেন IMF-এর ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিস্কো, ডেপুটি চিফ অফ মিশন আইবো রেজনার এবং অর্থনীতি বিশ্লেষক তাওহিদ ইলাহি। এই প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় এবং তাদের পদমর্যাদা থেকেই বৈঠকের গুরুত্ব উপলব্ধি করা যায়। এই বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি, বিভিন্ন আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই বিষয়গুলো দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং সামাজিক স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ঘটনাটি যদি বিএনপির সাথে ঘটত তাহলে নিশ্চিতভাবেই সারা দেশে তুলকালাম কাণ্ড ঘটত। গোটা দেশ তোলপাড় করে ফেলত তারা এবং তাদের সমর্থকরা। মিডিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই প্রধান আলোচনার বিষয় হয়ে উঠত। আসলে এসব ঘটনার পেছনে বহু সমীকরণ কাজ করে, যা সাধারণত চোখে সহজে ধরা পড়ে না। এর মধ্যে অন্যতম প্রধান একটি কারণ হল জনমত জরিপের প্রভাব। জাতীয় এবং আন্তর্জাতিক নির্বাচনগুলোতে জনমত জরিপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়। সম্প্রতি ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার তাদের অনলাইনে পোর্টালে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি সার্ভে চালাচ্ছেন। এটি একটি ইংরেজি পত্রিকা যা দেশের সাধারণ মানুষ ততটা পড়ে না। এই জরিপের ফলাফল ইঙ্গিত দেয় যে জামায়াতের সিভিল সোসাইটির মাঝে যে একটি দীর্ঘদিনের ট্যাবু বা সামাজিক নিষেধাজ্ঞা ছিল সেটা ভেঙে গেছে। যে ভয় বা নেতিবাচক ধারণা ছিল সেটা কেটে গেছে। গুলশান, বনানী, বাড়িধারার মতো অভিজাত এলাকার বাসিন্দারাও এখন জামায়াতকে ক্ষমতায় দেখতে চান বলে এই জরিপ থেকে ধারণা পাওয়া যায়। এছাড়াও আগামী নির্বাচনে জামায়াতের চমক দেখানোর আরও 3টি প্রধান কারণ রয়েছে, যা অত্যন্ত মনোযোগের দাবি রাখে।
প্রথমত, বিএনপির ফিক্সড ভোট ধরা হয় প্রায় 25%, বাকি 15 থেকে 20% হলো এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট লালন করা মানুষের ভোট, অর্থাৎ এরা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দেয় যে কোনো মূল্যে। এই টোটাল 40 থেকে 45% ভোট নিয়ে এতদিন বিএনপি ক্ষমতায় আসত, আর এই ভোটের সাথে কিন্তু এতদিন জামাতও ছিল, ফলে তাদের নিজস্ব ভোটও যোগ হয়ে একটি শক্তিশালী জোট তৈরি হতো। অন্যদিকে জামাতের নিজস্ব ভোট ব্যাংক ধরা হয় 15 থেকে 20%-এর আশেপাশে। এখন এই এন্টি আওয়ামী সেন্টিমেন্টের মানুষজন গত এক বছরে বিএনপির চাঁদাবাজি দখলদারিত্ব দেখে গভীরভাবে হতাশ। তারা যে কারণে আওয়ামী লীগকে অপছন্দ করত, ঠিক একই কারণে এখন বিএনপিকে অপছন্দ শুরু করেছে। এই হতাশা থেকে এই শ্রেণীর ভোটারদের মধ্যে একটা ব্যাপক অসন্তোষ শুরু হয়েছে। দ্বিতীয় কারণটি হলো এন্টি ইন্ডিয়ান পজিশন বা ভারত বিরোধী অবস্থান। বাংলাদেশের রাজনীতিতে ভারত একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। জনমানসে ভারত বিরোধিতা প্রায়শই একীভূত হয়ে থাকে নির্দিষ্ট রাজনৈতিক ভাবধারার সাথে। তৃতীয়ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো বিএনপির যে জামায়াতকে নির্বাচনী মাঠে বহুগুণ এগিয়ে রেখেছে তাদের ইস্পাত কঠিন ঐক্য। এই ঐক্য এতটাই সুদৃঢ় যে এটাকে সীসা ঢালা প্রাচীর হিসেবেও বর্ণনা করা ভুল হবে না। অন্য কোনো রাজনৈতিক দলে এ ধরনের সংহতি খুবই বিরল। একটি ঘটনার দিকে তাকালেই এই ঐক্যের গভীরতা বোঝা যায়। জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী শোডাউনে দেখা গেছে তার পায়ের নিচে বসে আছেন চাঁপাইনবাবগঞ্জের 2 বারের জামাত মনোনীত এমপি লতিফুর রহমান। অথচ একই জেলায় এই বুলবুলের আসনে মনোনয়ন পাওয়া বিএনপি নেতা হারুনকে হাসিনার দালাল জেকে গত শুক্রবারও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনেই তাকে যাতা বলেছেন, গালাগাল দিয়েছেন। সুতরাং সব মিলিয়ে জামায়াতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা এখন প্রবল আকার ধারণ করেছে। এই কারণেই আন্তর্জাতিক সব সংস্থা এখন দলটির কাছে ধারণা নিচ্ছে, তাদের গুরুত্ব অনুধাবন করছে। মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে এ ধরনের চরম কোন্দল এবং প্রকাশ্যে বিক্ষোভ বিএনপির অভ্যন্তরীণ দুর্বলতাকে সত্যি বলতে আরও প্রকট করে তোলে। এই চিত্র কেবল চাঁপাইনবাবগঞ্জের দিকেই নয়, সারা দেশেই বিএনপি একই চিত্র দেখাচ্ছে। নাটোরের ঘটনা তো আরও চাঞ্চল্যকর। অভ্যন্তরীণ কোন্দল এতটাই তীব্র যে বিএনপি অনেক ক্ষেত্রে বাধ্য হচ্ছে পুনরায় মনোনয়ন দিতে। এ ধরনের অসংহতি এবং প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি একটি দলের নির্বাচনী সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। জামাত যদি এখন বড় কোনো ভুল না করে এবং কৌশলে কিছু আসনে বিএনপির বিপরীতে শক্তিশালী প্রার্থী দিয়ে মাঠে টিকে যেতে পারে, তাহলে ইনশাল্লাহ আগামী দেশ হবে জামাতে ইসলামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এই দৃঢ় প্রত্যয় এবং আত্মবিশ্বাস তাদের প্রতিটি পদক্ষেপেই দৃশ্যমান। আর হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ সংযুক্তি হলো জামাতের সাথে এরই মধ্যে সুর মিলিয়ে তাদের 5 দফা কর্মসূচির সাথে ঐক্যমত ঘোষণা করেছে এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আজ প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন। এটি জামায়াতের ক্রমবর্ধমান জোট গঠনের ক্ষমতার এক স্পষ্ট ইঙ্গিত। এখন প্রশ্ন হলো, জামাত কি পারবে দম রেখে গোল দেওয়া অবধি মাঠে টিকে থাকতে? তাদের সামনে অপেক্ষা করছে একটা দীর্ঘ এবং কঠিন পথ। দর্শক, আপনার কি মনে হয়? আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।